আকস্মাৎ কোনো এক অজানা বস্তু এসে প্রেরণার কণ্ঠনালীতে আটকে বসে আছে। বস্তুটা ঠিক কী প্রেরণা বুঝতে পারছে না। বস্তুটা প্রেরণাকে শ্বাস অবধি নিতে দিচ্ছে না। দৃষ্টিজোড়া ক্রমশ বাষ্পকুল হচ্ছে, ক্রমশ দৃষ্টি থেকে ঝাপসা হচ্ছে প্রেরণার হাত, আর হাতে রাখা সাদা রঙের কাঠিতে খয়েরি রঙের দুটো চড়া দাগ। পাশেই জলজল করছে পজিটিভ লেখাটা, সময় করায় ফোটায় ফোটায় করায়। টুপ টুপ করে প্রেরণার চোখ থেকে ঝরা নোনা জল ওর বা হাতে মুছে নেয় আলগোছে ঘন ঘন ঝাড়ের শ্বাস। এই শ্বাসরুদ্ধকর অনুভূতি লুপ থেকে বেরোতে মরিয়া ও কাঁপা হাতটাতে তুলে নেয় ফোনটা, শ্বাস ফেলে নিজেকে সামলাতে। এই মুহূর্তে একমাত্র কাঙ্ক্ষিত নাম্বারটিকে ডায়াল করে ফোনটা কানে চেপে ধরে ঘুরে দাঁড়ায় আয়নার সামনে। ওপাশে রিং বেজে যেতে থাকে, আর প্রেরণা দেখে যেতে থাকে নিজেকে, নিজের ক্লান্ত অবসন্ন তবে এই মুহূর্তে ভীষণ গোবেচারা মুখটাকে। ইস, লোকটা আর একটু দেরি করে বাড়ি থেকে বেরোতে পারতেন না আজ, আর একটু দেরিতে। তবে খানিকক্ষণ পর ইহান কলটা রিসিভ করতে প্রেরণা শুনতে পায় ওপাশে হট্টগোল। কোথাও সমস্যা গিয়েছে কি লোকটা? ধুর, প্রেরণার সময়টা এত খারাপ হলো কেন? প্রেরণা কী হলো? কথা বলুন। ইহানের গলা ব্যস্ত ভাব। আপনি বেরিয়েছেন 1 ঘন্টা আগে, এর মাঝে কই চলে গেলেন? শব্দ কিসের? মিরপুর। আমি প্রেরণা। বলবেন কিছু? প্রেরণা মুখটা খুলতে চাইল, পারল না। হঠাৎ ওপাশের মিছিলের গর্জন শুনি থেমে গেল প্রেরণা। আরে প্রেরণা বলুন, আমি শুনতে পাচ্ছি। প্রেরণা বলেন, না আপনি শুনতে পাবেন না। হোয়াট? শুনতে পাবো না মানে কি? কেন শুনতে পাবো না? প্রেরণা হাসে ক্লান্তি নিয়ে ঠোঁটে, অস্পষ্ট বলে, আমি আপনার যেভাবে শোনাতে চাই সেভাবে হয়তো এখন শুনবেন না। আজ কি ফিরতে দেরি হবে আপনার? হ্যাঁ, কেন? আপনারা ডিনার করে নিন। ভেতর থেকে মৃদু শ্বাস বেরিয়ে আসে। শ্বাস ফেলে কল কেটে প্রেরণা হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল বিছানাতে। বুঝিয়ে নিল দু চোখ, তারপর হাতটা ধীরে ধীরে টেনে নিল নিজের নরম পেটের ওপর। হঠাৎ করে সমস্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। এই দ্বিতীয়বারের মতো আবার সেই শ্বাসরুদ্ধকর অনুভূতি। তার জীবনে দ্বিতীয় দফা কত কিছুই ঘুরছে, ঠিক যেভাবে দ্বিতীয় দফায় তার জঠরে এসে দখলদারিত্ব নিয়েছিল কেউ। আলতো করে হাতটা বুলাতেই লাগলো সেখানটাতে। সেই প্রেরণার জীবনে সম্পূর্ণ নতুন একজন। প্রেরণা সেই নতুন ব্যক্তিকে আদর করে দেয় খুব মমতায়। চোখ ভিজে ওঠে প্রেরণা আদর করতে করতেই। শুধু দরজা দাঁড়িয়ে মাকে ওভাবে শুয়ে থাকতে দেখে অবাক চোখে। আম্মা কি অসুস্থ? ছেলেটা এতটুকু হলে মাম্মার ব্যাপারে খুব দায়িত্বশীল। ছুটে গিয়ে আলতো ধরে মাকে 2 গাল ধরে জানতে চায়, তোমার কি হয়েছে মাম্মা? প্রেরণা উতাল পাতাল সুখানুভূতি পেছনে চিরে চ্যাপ্টার নিস্তেজ প্রাণ। বেলা শেষে পাওয়া এই সুখটুকু আচমকা তাকে ভীষণ দুর্বল করে ফেলছে। এইবার ছেলেটাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে থাকে। শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কাঁপা স্বরে বলে, কনগ্রাচুলেশন বাবা। নির্বোধ শুদ্ধটা এত কিছু বোঝে? প্রেরণা বোঝাতেও চায় না। ছেলের কপালে চুমু খেয়ে কেঁদে ফেলে অজরে ধারায়। কিছুক্ষণ কেঁদে শান্ত হয়ে বলে, তুমি রাগ করো না কেমন? তোমার মাম্মামকে তোমার সাথে ভাগ করে নিতে আরও একজন আসছে। শুদ্ধ আর একটু বড় হয়ে গেল, শুদ্ধর প্রমোশন হয়ে গেল। প্রেরণা শুকনো মুখ দেখে ইসি ভীষণ চিন্তিত হয়ে পড়ল। ভাবি 2 গালে হাত বুলিয়ে দেখল গায়ে জ্বর এসেছে কিনা। ননদগুলো প্রেরণার বড্ড আদরে। ভাবির মনিকে যেমনি সকলে ভালোবাসেন শ্রদ্ধা করেন, তেমনি সুযোগ পেলে ভাবির সেবা ওরা 3 জনই করেন। যেমন করে প্রেরণা ওদের মুড়িয়ে রাখে যত্নে। ক্লান্ত মাখা হাসি হেসে প্রেরণা বলে, তেমন কিছু না ইসি, ওই যে মাথা ব্যথা। মিথ্যাচার করে প্রেরণা। মন খারাপ লাগছে, অথচ সে কল্পনাও দেখে ফেলেছে সুসংবাদটা এই বাড়িতে দিতেই প্রত্যেকে লাফিয়ে উঠে আনন্দ মিছিল করতে শুরু করবে। উতাল পাতাল হবে বেসুমার খুশিতে। তার শ্বশুররা বাজারে মিষ্টির দোকান ফাঁকা করবে একদম। এই সংবাদটা বাড়িটাকে একটা উৎসব বাড়িতে বদলে ফেলবে। বড়জোর কয়েক সেকেন্ড সময় নেবে, কিন্তু প্রেরণা এটা চায় না এক্ষুনি। সংবাদটা আগে সেই লোকটা জানবে, আর কেউ নয় ভেবে ধীর শ্বাস নেয় প্রেরণা। ঋতু দোতলার বারান্দাতে শুদ্ধকে নিয়ে দাঁড়িয়েছিল। স্বামী ভাসুরদের বৈকালের চা দিয়ে শুদ্ধকে নিয়ে ইনডোর প্লান্টসগুলো
পরিচর্যা ব্যস্ত সে। বৌমাকে তখনও খেয়াল করেনি, তবে প্রেরণা ওকে দেখে চুপচাপ ঠোঁট টেনে লাজুক হাসে। ঋতুকে নিয়েও একটা কল্পনা প্রেরণা করে ফেলেছে। খবরটা পেয়ে ঋতু ছুটবেন রান্নাঘরে, এক থালা পুষ্টিকর খাবার নিয়ে এসে বসে যাবে প্রেরণাকে নিয়ে, এবং এখান থেকে পূর্ণ হতে শুরু করবে প্রেরণার জীবনে আর একটা ফাঁকা অধ্যায়। কিছু না পাওয়া সুখ, আদর, পারিবারিক যত্ন, যা বিগত জীবনে প্রেরণা পায়নি। কাঁধে হঠাৎ একটা হাত পড়তেই চমকায় প্রেরণা। চকিতে ফিরতে দেখতে পায় আলোকে। খানিকটা গুটিয়ে দাঁড়িয়ে অল্প হাসতে আলো বলে উঠল, কি খারাপ লাগছে পেটে? কথা চেপে রাখ। অবাক হওয়ার স্বরে প্রেরণা বলে, মানে বড়মা? হাসে আলো। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বহুত এই দৃশ্যটা আমার জীবনে ঘটেছিল। তোমার বড় বাবা সেদিন পার্টির কাজে ব্যস্ত ছিল। আমি বাড়িতে সারাদিন করেছি, বাড়ির সবার সামনে গিয়ে অহেতুক ঘুরপাক খেয়েছি। কাউকে বলিনি, তোমার বড় বাবা আগে জানবে তাই। অথচ ওই দিনটাতে তাকে এত ব্যস্ত হতে হলো। প্রেরণা ভীষণ অবাক চোখে তাকিয়ে রইল। আলো আরও প্রশস্ত হেসে বলে, তখন পরীকে কল করে কিটবক্স কোথায় জানতে চেয়েছ, সেখান থেকে আন্দাজ করেছি। এমনিতেই আমি কিন্তু জানি না, ঠিক আছে? আমি চাই তুমি তোমার স্বামীকে আগে জানিও, তারপর না হয় আমরা জানবো। রেস্তোরাঁর বাইরে বেশ খানিকটা সময় ধরে অপেক্ষা করছে উজ্জ্বল, সেহা। ওদের মিটিং প্লেস ঠিক হয়েছে এই রেস্তোরাঁটিতে। ইরফান পূর্ণমী গিয়ে পৌঁছায় 5 মিনিট দেরি করে। দরজার বাইরে বাইক থামাতে অবধি পারল না ইরফান। পূর্ণমী লাফিয়ে নামলো আজ, দেরি করল না 1 সেকেন্ডও। ইরফানের ঠোঁট লেপ্টে আছে দুষ্ট হাসি, তবে প্রকাশ্যে আর হাসে না। শান্ত ভঙ্গিতে নিজেও বাইক থেকে নেমে পূর্ণমী ওড়না ঠিক করে নেয়। চাপার আগে ক্রমশ গুটিয়ে যাচ্ছে পূর্ণমী। ইরফানের হাতটা সরিয়ে নিজের ওড়নাটা ঠিক করে নিল। সেহা উজ্জ্বলের পাশে চুপচাপ দাঁড়িয়ে। ওর দৃষ্টি শুধু থেকে ছিল পূর্ণমীর হাতের দিকে, যে হাতটা রাগী মির্জা শক্ত করে ধরে রেখেছে একেবারে পথ চলার শুরু থেকে। কত আদর, আশ্বাস আর ভরসা মাখা ওই হাত দুটো। বরাবরের মতো সেহা চোখ নামিয়ে নেয়। সে মনের ভুল করে ওই সুন্দর মানুষ দুটোর প্রেমে বদনজর লাগিয়ে দেওয়ার মেয়ে নয়। একটা মৃদু শ্বাস ফেলে সেহা, আচ্ছা সে ওদের প্রতি এত মনোযোগ কেন দেয়? অদ্ভুত। তার এই মুহূর্তে এই দুজনের মাঝখান থেকে বেরোনো দরকার। ওরা হাত ধরাধরি করে থাকুক, নয়তো এখানে কোল জড়িয়ে নাচানাচি করুক, তাতে কি? কয়েকটা ফাঁকা ঢোক গিলে নিজের মুখ সেহা আন্তরিক হাসি ফিরিয়ে আনলো। হঠাৎ টের পেল ওর কোমরে উজ্জ্বল হাত রেখেছে। কিছুটা অবাক হয়ে সেহা তাকালো উজ্জ্বলের মুখে। উজ্জ্বল যেন ওর কোমর পেঁচিয়ে টেনে নিয়ে চলেছে সামনে। হঠাৎ যেখানে সেখানে এভাবে স্ট্যাচু হয়ে গেলে তো বিপদ। শ্রাবন্তী, তা কি ভাবছিলে? নিজের কোমরে লোকটার হাতের দিকে চোখ যায় সেহার। হাতটা বেশ শক্ত, তার চেয়ে বেশি শক্ত এই বাঁধন। সেহা ঠোঁটে লাজুক হাসি টেনে বলে, কি ভাবছিলাম আপনি বলেন তো? আপনি তো সব বলতে পারেন মুখ দেখেই। দুজনে হাঁটছে কদমে কদমে একই তালে। উজ্জ্বল বলো, ভুল বলবো। আমি মুখ দেখে নয়, আচরণ দেখে ধারণা করি মানুষকে। আর তোমার এখনকার আচরণ বলছে তোমার খুব খিদে পেয়েছে, তাই তুমি হাঁটতে পারছো না। ফিক করে হেসে দিল সেহা। ওকে সঙ্গ দিতে হাসলো উজ্জ্বলও। পরপর হাসি থামিয়ে উজ্জ্বল ঠান্ডা গলায় বলে, আমি সত্যটা বলবো, তুমি কি ভাবছিলে বলার আর দরকার পড়ল না। সেহা সবটা বুঝে গিয়েছে। লোকটার কণ্ঠে ধীরতা। লোকটা নিশ্চয় ভাবে সব জানে। লোকটার থেকে লুকানোর সাধ্য হয়তো ওর হয়নি। সেহাকে জবাব দেওয়ার সময়টুকু না দিয়ে উজ্জ্বল বলে উঠল, ভাবনা আমাদের প্রত্যেকের মাথায় এমন অনেক কিছুই আসে, সেগুলো ভাবনা রেখে দেওয়া উচিত, তাই না? তবে হ্যাঁ, কারো ভালোবাসার উপর যাতে কোনো বদনজর না লাগে, সেক্ষেত্রে তুমি মাশাআল্লাহ বলে দিতে পারো। সে মাথাটা নিচু করে নেয়। ভীষণ লজ্জা পেয়েছে সে। পরপর নিজেকে সামলে স্বাভাবিক হয়ে আশেপাশে তাকিয়ে উজ্জ্বলকে বলল, কোমর ছাড়ুন, সবাই দেখছে, দেখুক। নিজেরা কিছু একটা বলা বলি করছে। উজ্জ্বল বলে, ওরা সম্ভবত আমাদের দেখে মাশাআল্লাহ বলছে। সেহা নিজে থেকে ছাড়িয়ে নিতে চায় উজ্জ্বলের হাত। উজ্জ্বল ছাড়ে না বলে, কেন?
ইনিয়ে বিনিয়ে ঠিক বোঝাও আমি আনরোমান্টিক। এখন তবে নকরা কেন? এসব বাড়িতে বসে করবেন, কিন্তু বউ তো তুমি আমার এখানেই শ্রাবন্তী। নীরের ভারী স্বর কথাটা বলছে উজ্জ্বল এবং সিহা ওখানে থামল। দুজনে গিয়ে দাঁড়ায় পৌর্ণমী ইরফানের সামনে। সিহা গিয়ে পৌর্ণমীকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কুশল বিনিময় করে। পৌর্ণমীর শুকনো মুখটা দেখে উজ্জ্বল হেয়ালি করে ওঠে। কি ব্যাপার পৌর্ণমী, হাসি খুশি মেয়েটাকে আজ এমন লাগছে কেন? ইরফান চোরা চোখে এক ঝলক তাকায়। উত্তরটা সেও দেয় উজ্জ্বলকে। ও কাঁদছে না ভাইয়া, ও চেহারা এমনই। মুখ ঘুরিয়ে নেয় পৌর্ণমী তৎক্ষণাৎ ইরফানের এটা বোঝাতে। তার এসব ধরনের রসিকতা নিয়ে পৌর্ণমীকে আরও হাসাতে পারবে না সে। প্রীতম বউকে নিয়ে ঠিক সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়িতে চলে এসেছে। তখন বাড়িতে উপস্থিত 4 জন মেহমান। ইরফান, পৌর্ণমী আর উজ্জ্বল সে চলে এসেছে ঘুরে ফিরে। এত মেহমান দেখে ভীষণ অস্বস্তিতে পড়েছে প্রীতম। হাতে তার মিষ্টির কিছু প্যাকেট। পরীর কাছে গিয়ে এগুলো রেখে বলে, আপু কই? প্রেরণা মাথা ধরেছে খুব। আজকে কাজবাজ সব ওর করার কথা ছিল। মেয়েটা কত উৎসাহিত ছিল, এখন শুয়ে আছে ঘরে। এত মেহমান কেন? সব আশেপাশে বাড়ির আন্টি হয় তোমাদের। বড় ভাবি নিমন্ত্রণ করেছে। আজ 5 ছেলে মেয়ে একসাথে হয়েছে, তাই ছোটোখাটো একটা পার্টি রেখেছে ভাবি। তুমি যাও, ইনুকে নিয়ে রেস্টটা দোতলায় ইশিরা আছে। প্রীতম ইনু মাথা নেড়ে ঘুরে দাঁড়াতে মুখোমুখি হয় ইসমামের। ইসমাম এতক্ষণ ধরে চুপচাপ মেয়ে জামাইকে দেখছিল। প্রীতম শ্বশুরকে সালাম দেয় নিচু গলায়। ইসমাম মাথা দুলিয়ে জামাইয়ের সালাম জবাব দিয়ে ইনুকে বলে, চেহারাটার কি হাল করেছ? যত্ন নেও না নিজের? প্রীতম চুপ করে দাঁড়িয়ে থাকে। এখন তার শ্বশুরের মেয়ে নিজের যত্ন নেয় না, সেটার দায়টাও নিশ্চয় ইসমাম মির্জা তার মাথায় চাপবে। ইনি কিছু বলার আগে ইসমাম দৃষ্টি রাখে প্রীতমের ডান হাতে। ওর হাতে ইনু কিছু বই। এগুলো চোখে পড়তে ইসমামের ঠোঁট আপনা আপনি এক চিলতে প্রশান্তিময় হাসি রেখা ফুটে ওঠে। গলা খাকারি দিয়ে গুটিয়ে নিল মেয়ের যেন নিজের উৎকণ্ঠা ভাব। প্রীতম শান্ত মুখটাতে দৃষ্টি স্থির রেখে ইনুকে বলে, সমস্যা নেই, এখন তো পড়াশোনা করার সময়, চেহারা ভাঙবে গর্বে ব্যাপার না, যাও উপরে। ইনু গেল প্রীতমের শ্বশুরের সামনে দাঁড়িয়ে থেকে মিনিট খানেক। ও এটা কেন করেছে নিজেও জানে না। ইসমাম নিশ্চুপ হাসে, পরপর গম্ভীর গলায় বলে, তা তোমার চেহারা ভাঙছে কেন? প্রীতম জবাব দেওয়ার আগে ইসমাম বলে, বেশি কাজ মানে বেশি টাকা জানি, তবে জীবনে সুন্দরভাবে বাঁচতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন নেই। এই বয়সে শরীর স্বাস্থ্য খারাপ করে টাকার পিছনে ছুটলে পরে ভুগবে। আমাকে দেখে শিখতে পারো। আমি একজন সাপোসা প্রফেসর হিসেবে রয়ে গিয়েছি, তবুও জীবনটা শান্তি ছিল। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাথা নাড়ে প্রীতম বাধ্য ছেলের মতো, তবু নড়ে না, যেন শ্বশুর না বলা অবধি সে এখানে থেকেই যাবে না। ইসমাম চেয়ে চেয়ে দেখে মেয়ে জামাইকে কিছুক্ষণ, তারপর নরম গলায় বলে, সব সময় তো ইনুকে জিজ্ঞেস করা হয় ও কেমন আছে, তুমি ওর প্রতি কতটা কি দায়িত্ব পালন করছো। আজ তোমার কাছে জানতে চাচ্ছি, ইনু তোমার প্রতি কতটা কি দায়িত্ব পালন করে। আসলে ভেবো না আমি শুধু আমার মেয়ের স্বার্থ দেখছি। আমি ছোট থেকেই ওকে শাসনে রেখেছি, তাই ওর কারো দুর্বলতার সুযোগ নিয়ে তাকে জ্বালাতন করলে আমি লজ্জিত হব। প্রেরণাকে ঘিরে বাড়ির লোকজন উদ্বিগ্নতা বাড়ছে। থেকে থেকে প্রত্যেকে এসে একবার করে জানতে চাইছে কোথায় কি অসুবিধা হচ্ছে। শেষটায় আলো এসে সবাইকে প্রেরণার ঘরের সামনে থেকে তাড়িয়ে দিল। বিছানায় সে শাড়ির আঁচলে মুখ চেপে হাসছে প্রেরণা। দু চোখে বুঝে হঠাৎ নিল মস্ত এক শ্বাস। মাথার খানিক সময়ে যেন দুষ্ট বুদ্ধি এলো, সবাইকে একটু খোল খেয়ে পরে সারপ্রাইজ দেবে নাকি। পরে নিজেই নিজেকে শাসালো, না, অসুস্থতা নিয়ে মজা করা উচিত না। বিছানায় বড্ড অযত্ন পড়ে আছে ফোনটা, আজ যেন ওর
বড্ড অলস। তাজা আর মির্জা আজকে এত ব্যস্ত হলো। অবশ্য আগামীকাল সবাই ট্রিপে বেরিয়ে পড়বে, তাই হাতে কিছু কাজ আজই শেষ করে রাখবে হয়তো। ইহানের কথা ভাবতে ভাবতে কল চলে আসলো ওর তরফ থেকে। প্রেরণা ব্যগ্রতা সহিত কলটা রিসিভ করতে আবার শুনলো ওপাশ থেকে কেউ চেঁচামেচি করছে। এরই মাঝে ইহান ডাকলো, প্রেরণা। শুদ্ধ কোথায়? আছে বড় বাবার সাথে খেলছে। কেন? আমরা আসতে দেরি হবে, ওকে আজ জাগিয়ে রাখবেন। সবার জন্য স্পেশাল আইসক্রিম আনবো। প্রেরণা চুপ করে রইল, আর বুকটাতে খেলে গেল এক শীতল অনুভূতি। প্রেরণার মনে মনে গেল ছোটবেলা প্রেরণা বাবা ওদের 3 ভাই বোনের জন্য রাতে বাড়িতে ফেরার সময় এটা সেটা আনত, যেমনটা ইহান আনে। শুদ্ধ ঘুমিয়ে থাকলে আবার যত্ন করে শুদ্ধর মাথার কাছে রেখে দেয় চকলেট অথবা ক্যান্ডি। লোকটা শুদ্ধর অভ্যাসটা খারাপ করে দিচ্ছে দিনকে দিন, অথচ এখন আর প্রেরণা নাক ছিটকাতে পারে না। শুদ্ধ আর ওর আব্বুর সমঝোতা মাঝখানে প্রেরণা ঢুকতে পারে না আজকাল। আজ পার্টি অফিসের নামে আসলে বাইরে হচ্ছিল এলিট পাড়ার মহিলারা। কার বাড়ির বউ কত শ্রেষ্ঠ, কার বাড়ির জামাইয়ে কতটা ইন্টারেস্টিং আছে, এইসব নিয়ে বিশদ আলোচনা। আলো যেন আজ বিপদে পড়ল ওদের নিমন্ত্রণ করে। অবশ্য তারাই বা কী করার ছিল। পাড়ার মহিলা ক্লাবে রোজ বিকেলে আড্ডায় সবাই ধরে মজার ছলে বলেছে একবেলা বাড়ির বউদের হাতে খাওয়াতে হবে। হাই তুলছে ঋতু। ভাবি সম্প্রদায় যে যেভাবে পারছে নিজেদের বাড়ির জামাই বউ নিয়ে বাড়িয়ে গপ্প এঁটে চলেছে। ওসব শুনে ঋতু ঘুম পাচ্ছে। এরই মাঝে ব্যারিস্টার শামসুল হকের স্ত্রী রোমানা হঠাৎ আলোকে বলে ওঠে, তা শুনছি আপনাদের বাড়ির বড় বউয়ের গুণের শেষ নেই। তা শুনি আরও কিছু। সে আসবে না? আসলে প্রেরণা সাডেন অসুস্থ হয়ে পড়েছে, তবে সে নিজের আপনাদেরকে বেড়ে খাওয়াবে। কি করে সে আজকাল? আলো এবার নড়ে চড়ে বসে। সবাই বাড়ির বউরা, কেউ ডাক্তার, কেউ ফরেন ক্যাডার, কেউ নামকরা বিউটিশিয়ান, কেউ নামকরা ইনফ্লুয়েন্সার। এরই মাঝে তাদের বাড়ির সাপোসা সাদামাটা ব্যবসায়ী বড় বউ যে কম কিছু নয়, সেসব ফলাও করতে বলতে থাকে আলো। আলো তখনই নিজেদের সুখের বাইরে লোককে শুনি বেড়ানোর মহিলাটি নয়, তবে আজ যেন তার চোখ মুখ অন্যরকম লাগছে। এসব আলোচনা করতে তাদের ভরা সংসারে একজন জামাই এসপি, একজন উকিল, একজন নামকরা প্রোগ্রামার। জামাইদের টাকার প্রসঙ্গে আলো ভাবে না, তবে তাদের বাড়ির জামাইরা ভীষণ মেধাবী, যোগ্যতা সম্পন্ন, এটাই আলোর কাছে গর্বের। আর বাড়ির বউ দুটো আলো জানে এমন বাধ্যব এই তল্লাটে কারো বাড়িতে নেই। এলিট মহিলা কার বাড়িতে কেমন উচ্ছানে যাওয়া বউ আছে তার খবর এমনিতে রাস্তা নামলে শোনা যায়। সেখানে তাদের বাড়ি বউরা নিখাত হীরা, যারা তাদের স্বামী একান্তই বাধ্য। বড় বউয়ের গল্প আলো শেষ করতে মিসেস লীলাশা মজার ছলে বলে উঠল, সব প্রশংসা বড় বউয়ের। ঋতু জবাবটা দিল তৎক্ষণাৎ, কণ্ঠে তার উৎফুল্ল ভাব, না না, আমার ছোট ছেলের বউ, তা তো বিরাট গুণ, কত ভালো গান করে, শুনলে বুঝতে পারবেন। ওই তো টিভিতে অডিশন অবধি দিতে যাওয়ার কথা ছিল, পরে না বিয়ে হওয়ার এসব হলো না। দাঁড়ান, আজ শুনে যাবেন ওর গান, ভীষণ গুণী মেয়ে। কিশোরী রিনরিনের স্বরে বলে ঋতু চট করে উঠে দাঁড়ায়। তার মাঝে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। তার গুণী ছোট বউয়ের একটা গুণ আছে, সেটাকে শোনাতে দেখাতে চায় সে। দরজা নক করে ভিতরে উঁকি দিতে ঋতু দেখতে পেল পৌনমী বিছানায় চুপচাপ বসে আছে। আজ মেয়ে ঠিক কী হয়েছে ঋতু ঠিকভাবে জানে না, তবে এত বিষণ্ণতা কেন্দ্রবিন্দু যে তার গুণধর ছেলে তা বোঝা যায় চোখ বুঝে। ঋতু এগিয়ে গিয়ে পৌনমীর থুতনি উঁচু করে তুলে ধরে ভীষণ চিন্তিত হয়ে জানতে চাইল, বাড়িতে এত আনন্দ আয়োজন, তোমার মুখ ভার কেন? ইরফানের সাথে ঝামেলা হয়েছে? মিটমাট করে নাও না কেন? কাল সবাই ঘুরতে যাবে। কই কিছু হয়নি তো মা? মিনমিনে জবাবে বিষয়টা অস্বীকার করে নেয় পৌনমী।
সত্যি বলতে তার সাথে ইরফান মির্জা আসলেই তো কিছু হয়নি। পুনমি শুধু ওই লোকটাকে একটা আচরণে ভীষণ হতাশ। এই হতাশার কথা কাউকে বলতে ইচ্ছে করছে না, ভাইয়া আপুকেও না। সন্ধ্যা রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে ঘরে এভাবে বসে আছে। বাইরের দোতলা বারান্দার দিকটাতে সবাই বসে আড্ডা দিচ্ছে। কতদিন পর মহিনার উজ্জ্বল জিজু এসেছে, ভাইয়া এসেছে। পুনমি সেখানে যাওয়ার আগ্রহ পাচ্ছে না। মাথায় শুধু কিছুক্ষণ পর পর একটা কথা ঘুরপাক খাচ্ছে, রিম্পি। ঋতু পুনমি হাত টেনে ধরে তারা লাগালো। আচ্ছা কি হয়েছে তা পরে শুনবো, এখন তুমি চলো, নিচে যেতে হবে ওই আন্টিদের কাছে। কেন মা? কিছুক্ষণ আগেই তো কুশল বিনিময় করে এলাম। তা এসেছো, এখন ওরা তোমার গান শুনতে চাইছে। সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে। গানের কথা শুনতে পুনমি কুঁচকানো কপালটা ক্রমশ স্বাভাবিক হয়। ঋতু টের পেল মেয়েটি মুখশ্রী এই আমূল পরিবর্তন। আলতো হাতে পুনমি হাত ধরে টেনে ঘরের বাইরে আনতে মুখোমুখি হলো ইরফানের। ইরফান পুনমি খুঁজে এসেছে। ওকে বলল, পুনু, সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে, তোমার ডাকছে, তুমি যাবে? মুখ ঘুরিয়ে নেয় পুনমি। অস্পষ্ট ভেঙচি কেটে ঋতু পিছনে লুকায়। শাশুড়ির হাতটা আঁকড়ে ধরে শক্ত গলায় বলে, মা, আমি আপনার সাথে যাব। ওর প্রত্যাখ্যান সইতে না পেরে ইরফান মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তার ভীষণ মেজাজ খারাপ হলো, কিন্তু সেসবে আর প্রকাশ করে না। আর মাত্র 2 ঘন্টার ব্যাপার। রাত গড়ালে যখন দৌড় আটবে ঘরে, তখন দেখবে তার বউয়ের অভিমান কোথায় যায়। খুব ভালো করে দেখবে সে। পুনমি এগিয়ে যায় পায়ে। ঋতু পিছনে ফিরে ছেলে মোড়ের মুখটা দেখে। ফিসফিসে বলে, কি নিয়ে লেগেছে তোদের? এখনও তো লাগেনি। সারাদিন পিঠ বাঁচিয়ে চললাম। কাছে যেতে ভয় করে, যদি অগ্নুপাত হয়। ঋতু থমথমে গলায় বলে, যা ওদের কাছে, একটু পর ওকে দোতলায় পাঠিয়ে দেব। মাথা বুঝিয়ে সমস্যা জানতে চাইবি। বাড়ি ভর্তি জামাই, খবরদার মেহমানের সামনে কাহিনী যেন না শুনি কোনো। ইরফান দাঁত কপাটি বের করে মাথা চুলকে বলে, সো সুইট অফ ইয়োর মাম্মা। ঋতু এগিয়ে যায় পুনমির সাথে, কদম মেলায়। সিঁড়ি কাজটাতে আসার পরই হঠাৎ বৌমার হাতটি খপ করে টেনে ধরে ঋতু দাঁড় করিয়ে দিতেই চমকায় পুনমি। সামান্য ভয়ও পেল। পরপর শুনল ঋতু ফিসফিস করে বলছে, শোনো, সবসময় যে গানটা ভালো করে ওটাই গাইবে কেমন? মাঝখানে আবার থেমে যেও না যেন। আর গলাটা ফ্যাঁসে লাগছে কেন তোমার? একটু চা খাবে নাকি? নিশ্চয়। পুনমি শাশুড়ির কথা শুনছে। ঋতু এবার একা একা বিড়বিড় করে, সব কটা চুন্নি শুধু বাতেলা ছাড়ে। আমার বৌমা এই, আমার বৌমা সেই। হ্যাঁ, তোমাদের বৌমারা সব উদ্ধার করেছে, তবে আমার বৌমা কি ফেল না? পুনু খুব সুন্দর করে গান গাইবে কেমন? গান শুনে যেন মুখ বন্ধ হয়ে যায় সবার। সব কটা বড্ড বেশি চাপা মারে। পুনমি এতক্ষণে ভীষণ অবাক। তার শাশুড়ি বাচ্চা ষোলো বাচ্চাও নেই। পরপর উচ্চস্বরে হেসে উঠে মেয়েটা। চেপে ধরে ঋতুর হাত। হাসতে হাসতে শরীর ভেঙে পড়ে জোগাড়। হাসছ কেন? হাসি কি বললাম? দুপাশে মাথা ঝাঁকিয়ে পুনমি হাসি থামিয়ে একবার বুক ভরা শ্বাস নিয়ে বলে, আমি খুব সুন্দর করে গান গাইব মা। গান শুনে সবাই মুখ বন্ধ হয়ে যাবে। চলুন, এত উত্তেজিত হবেন না। গান শুনে সত্যি সত্যি কথা বন্ধ হয়ে গিয়েছে সকলের। পুনমির মুখে হাসি হাসি। তার মনে সুপ্ত ইচ্ছে জেগেছে। তার শাশুড়ি বিজয়ী মুখটা দেখা নিশ্চয়ই ভীষণ খুশি হয়েছে। তার শাশুড়ি অবচেতন মনে পুনমিকে নিয়ে গর্ব করছে, এটা বুঝতে পেরে শান্তি পেয়েছে সে। না, দেখুক দু চোখে। একজন 45 ভদ্রমহিলা হাসি হাসি সরল তবে গর্বিত মুখটা পুনমি নিজে নিজে দৃষ্টপটে একে স্বস্তির শ্বাস ছাড়ে। ঋতুর মুখটা আসলে জিতে যাওয়ার মতো হয়েছে ছিল। বাকি ভাবিদের কোঠর থেকে বেরিয়ে আসা চোখগুলো দেখে নাকের ডগায় চিকচিক করে ভয়ঙ্কর।
দুপাড়ার আন্টিরা একে একে কত প্রশংসা করছে প্রণামী। ঋতু এতক্ষণে বুক ফুলে আবার বলে যেতে থাকে, অডিশনের ঠিক তো জানেন, যদি যেতে দিতাম আমি দিলাম না, তবে চর্চা করুক। ওসব তো আমরা পারি না বাবা, সে যতই পারে ততই গাক, শুধু সিঙ্গার না হলেই হলো। আমার আবার সিঙ্গার বৌমা পোষাবে না, ওটা বড্ড ভারী হয়ে যাবে। রাতে খাবারের পরে বাড়িটা ফাঁকা হলো। অতিথি আপ্যায়নের সময়টিতে প্রেরণা একবার নেমেছে নিচে, নিজের হাতে বেড়ে খাইয়ে আবার গিয়ে বিছানায় নিয়েছে। আজ যেন শরীরে অলসতা কাটছে না। এদের বাকিরা পুনরায় বারান্দায় গিয়ে বসেছে। ইচ্ছে খুশিকে ওর নানাভাই আর নানুমণি কোলে রেখে নিশ্চিন্ত এসে লাফাতে লাফাতে সকলকে টেনে নিয়ে বসেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে, তাই প্রণমীকেও ছাড়েনি। বাকিদের মধ্যে বেশ উৎফুল্ল ভাব, অথচ বিষণ্ণ প্রণমী। বেশ জমজমাট হয়ে উঠেছে খেলার আসর। প্রথমে মঈন নিয়েছে ডেয়ার। সুযোগটা লুফে নিয়ে ইসি মঈনকে টাস্ক দিল। শ্বশুর শাশুড়ির সামনে গিয়ে মঈনকে একটা জোকস বলে আসতে হবে, যদি না পারে তবে 5,000 টাকা জরিমানা দিতে হবে। কিছুটা বিপদে অবশ্য মঈন পড়ে গিয়েছে। শ্বশুর শাশুড়িকে সে ভয় পায়, তাছাড়া তার পেশার একটা গাম্ভীর্যতা আছে। এভাবে হুট করে গিয়ে শ্বশুর শাশুড়িকে জোকস শুনিয়ে আসবে কিভাবে? সেহাইনু জোরাজুরিতে তবু উঠল, তবে গিয়ে শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনিটখানে ফ্যাল করে তাকিয়ে রইল মঈন। স্বামীর খুশিতে কোলে নিয়ে দোলাতে দোলাতে অবাক চোখে দেখে জামাইকে। বলল, কিছু বলবে? দুপাশে ঘন ঘন মাথা নাড়ে মঈন, তারপর বেরিয়ে আসে কিছু না বলে। সোজা চলে গেল সে। এসব দেখে দাঁড়াতে হবে না, এর চেয়ে 5,000 টাকা জরিমানা দিয়ে দেওয়া ভালো। উজ্জ্বল নিল ট্রুথ। শুরুতে বলো প্লিজ, কেউ আমার ইনকাম নিয়ে কিছু জানতে চাইবে না, এটা ব্যাড ম্যানার্স। হাসলো সবাই। তবে তাকে প্রশ্ন করলো ইনায়া, আচ্ছা ইনকাম বলতে হবে না, বিবাহিত জীবনে সত্যি ফিডব্যাক দিন। একটা লম্বা শ্বাস ফেলে উজ্জ্বল মজার ছলে বলল, খুব বিপদে ফেলেছ, দিতেই হবে? সেহা পাশ থেকে বলে উঠল, হ্যাঁ, মন্দ হলে দিতে হবে। রাগ করবে না তো? না। উজ্জ্বল বাঁকা হেসে বলল, এবছর কিছু বুঝতে পারছি না, এই ফিডব্যাকটা 5 বছর পরে দিই। জি বাচ্চা কাচ্চা সমেত গুছিয়ে একটা ফিডব্যাক দিবেন জি। ইনুকে চোখ রাঙানি দিল সেহা। প্রণমী ব্যথিত, বাকি সবাই হাসছে। ইরফান চোরা চোখে বারবার বউকে দেখছিল। শেষমেশ একটা কাণ্ড করে বসলো প্রণমী। ইরফান যখন ট্রুথ নিল, খেলার মাঝেই সবার সামনে প্রণমী বড় উঠল রিফিকে। বিষয়টা সকলের বোধগম্য হতে কিছুটা সময় নিল। এরপর পরিবেশ চুপচাপ। ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত থাকে, ঠিক তখনকার সময়ের মতো। ইরফান ঠান্ডা চোখে চেয়ে আছে প্রণমী এর কাছে। প্রশ্নটা একবার করে ক্ষান্ত হয়, পরপর ডেকে ওকে প্রীতমকে। গমগমের স্বরে বলো, রিম্পিকে ভাইয়া? তোমার চেনা কথা তো, কানেকশন কি তোমাদের তিনজনের? পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে ইসি বলে উঠল, কোনো এখন আমরা খেলাটা কন্টিনিউ করি। আমি তো খেলছি, ওই যে লোকটা ট্রুথ নিল, এখন প্রশ্নের জবাব দিবে না? ক্রমশ শক্ত হচ্ছে প্রণমী বাচনভঙ্গি। তার তরুণী মনে এত অহেতুক বিষয়টি নিয়ে এত ভার হচ্ছে কেন সে নিজেও বুঝতে পারছে না। সে শুধু অনুভব করছে রিম্পি নামে এই মেয়েটির সাথে তার পুরুষটির হয়তো প্রণয়ের সম্পর্ক ছিল, হয়তো বেশ গভীর আবেগ ছিল, নয়তো বিয়ে। এতদিন পর রিম্পির খবর কেন তার বন্ধু তাকে কল করে জানাবে? ইনু আর প্রীতম একে অপরকে মুখ চাওয়াচাই করছে সেই তখন থেকে, কারণ ওরা প্রণমীকে চেনে। রাগে উত্তেজিত হওয়ার আগেই এমন করে গলা খাপিয়ে কথা বলে মেয়েটা। ইনায়া উঠল, গিয়ে ননদের পাশে বসে বলে, চলো তুমি, তোমাকে বলছি। প্রীতম সাথে সাথে বলে উঠল, কোনো বিষয়টা এখানে আলোচনা করার মতো বিষয় না, তাই ইরফান বলছে না এখানে।
ঘরে গিয়ে বলবে। বিষয়টা এখানে আলোচনা করলে কি হবে? ওই লোকটা এক্স ছিল, সেটা এখানে বললে কি সমস্যা? এক্স তো থাকতেই পারে। বিষয়টা এখানে বসে কেন বলতে চান না? উনি নিশ্চয় ওনার মনে দোষ আছে, নয়তো ওনার পীড়িতের রিপি বাচ্চা হয়েছে সেই খবর এখনও কেন রাখবেন উনি? কাঁদো কাঁদো ভঙ্গিতে ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠল। প্রত্যেকের চোখ গোল্লা গোল্লা হয়ে গেল নিমিষেই। একযোগে ঘুরে তাকালো ইরফানের দিকে। বোন সাথে সাথে বলে উঠল, রিম্পি, বাচ্চার খোঁজ নিয়ে তুমি কি করো ইরফান? প্রীতম ও চাপা রাগ নিয়ে একই প্রশ্ন। ইরফান ভাবলেশীনভাবে পৌনমীর দিকে তাকিয়ে জবাব দিল, রিম্পি খোঁজ নেই না আমি। হাদা লিকসন কল করেছে আমার সংসারে আগুন লাগাতে। অতি ফাজিল। একটু থেমে ঘন প্রশ্বাস ফেলল ইরফান। পৌনকে বলে উঠে, রিম্পি এক্স নয় আমার। রিম্পিকে শুধু পছন্দ কথা। পৌনমী নিশ্চুপ হয়ে শুনল সেই কথা। পরকার নির্লিপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। পর পদক্ষেপ সম্পর্কে কেউ কোনো ধারণা করতে পারছে না। মেয়েটার মুখটা শুকনো করে গটগট করে হাঁটা ধরতে উজ্জ্বল আপত্তি করে উঠে, পৌনমী শোনো, এটা তো মন খারাপ করার কোনো বিষয় না। ইরফানের এক্সপ্লেন করার সুযোগ দাও। পৌনমী থামলো এক সেকেন্ডের জন্য। বলো, জানি এটা মন খারাপ বিষয় না, একটু একা থাকবো আমি। এক্সকিউজ মি। পৌনমী চলে যাওয়ার পর ইরফান মিনিট দুয়েক বসে রইল চুপচাপ। ইসি এসে ওকে ঠেলে উঠল, যা গিয়ে বোঝা হাদারাম বসে আছে। ঘরে ঢুকে দরজা চাপিয়ে ঘুরতেই ইরফান দেখল পৌনমী বিছানা ওপাশে ফিরে শান্ত হয়ে শুয়ে আছে, গায়ে চাদর জড়িয়ে। ইরফান গিয়ে বিছানায় একপাশে বসলো। দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করে বেশ খানিক সময়। পরপর পৌনমী বলে উঠল, তাকে অনেক পছন্দ করতেন? অনেক না, ওই কিছুটা। আবার হুট করে উঠে বসে পৌনমী, গলার তেজ ঢেলে বলে, কিছুটা পছন্দ করলে ভাইয়ার সাথে মারামারি নিশ্চয় করতেন না? নিশ্চয় অনেক পছন্দ করতেন। জবাব দেয় না ইরফান, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার বোকা বোকা বিরক্তিবতীর মুখে। পৌনমী গা কেঁপে উঠে আবার। মেয়েটা কেমন অস্থির শ্বাস ফেলছে ঘন ঘন, বুকের কাছটা জ্বলছে, মুখটা তেতো লাগছে। যা উচিত নয় পৌনমীও জানে। এগুলো নিছক বাচ্চামি, পৌনমী তো তা জানে। তবুও তার অস্থির লাগছে। তার 19 বছরের জীবনটাতে মন্দ থেকে শুরু করে ভালোতে ওই একটা পুরুষ ছিল। ওই এটাই পুরুষ যাকে ঘিরে পৌনমী ভালো লাগা, ভালোবাসা, প্রেম, বিরহর অনুভূতি এনেছে। এখন পৌনমী হঠাৎ যখন শুনল সে ইরফানের প্রথম ভালো লাগা ছিল না, বিষয়টা স্বাভাবিক হলে পৌনমী মানতে গিয়ে হোঁচট খায়। ইরফান চোখের পলক না ফেলে দেখছে বউকে। পৌনমীর ঠোঁট কাঁপছে। হঠাৎ কান্নার মতো করে বলে, তাকে কি ভালোবাসার কথা বলে তার পিছনে ঘুরতেন? পাগলের মতো ঘুরতেন? পাগলের মতো ঘুরবো কেন? আমি সুস্থ মানুষ, সুস্থ মানুষের মতো ঘুরতাম। ইরফান সহজ ভঙ্গি, এই মস্করা। আরও স্যাঁত করে উঠে পৌনমী। হাতের কাছে ফোনটা ছিল, হুট করে তুলে ছুঁড়ে ফেলল। ইরফান ঠিক তখনই ওকে ধরল, শান্ত করতে ঝাপটে ধরল একেবারে। কিন্তু পৌনমী অবুঝপানার মাত্রা যেন ক্রমশ বাড়ছে, ক্রমশ অশান্ত হচ্ছে সে। এক প্রকার ধস্তাধস্তি লাগিয়ে দিয়েছে ইরফানের সাথে। কিন্তু ইরফান শক্তির সাথে শেষটা পেরে না ওঠা মাথা ঠেকালো ইরফানের বুকে রাগ নিয়ে। হাঁপাতে হাঁপাতে বলল, ওই মেয়ের জন্য আপনি কি গান গাইতেন? আরে, ইমপ্রেস করার জন্য। ইরফান অস্পষ্ট হেসে নরম গলায় বলে, এটা তো স্বাভাবিক পৌনমী, তাই না? কাউকে আমি পছন্দ করলে তাকে ইমপ্রেস করার জন্য অবশ্যই গান গাইব, যেহেতু গাইতে জানি। ক্যাম্পাসে ফ্রেন্ডজনের আড্ডায় গাইতাম তাকে শুনিয়ে। এবার যেন পৌনমী দমটা বন্ধ হয়ে এলো। হিংসুটে পৌনমী এই স্বাভাবিক ব্যাপারগুলো মেনে নিতে পারছে না কোনো মতে। না চাইতো চোখ জোড়া টলটলে হয়। ইরফান একটু রাগ দেখায় এবার। পৌনমী, এনাফ। ভেবো না তোমার সব অযৌক্তিক বাচ্চামো গুলো মেনে নিব। এখন থামো, এক্ষুনি থামবে তুমি? যেন ইরফান দোষী। ঠিক তেমন করে ইরফানকে ধাক্কা মেরে দূরে সরে পৌনমী উঠে গিয়ে খুলে ফেলে দরজা। তাই বাইরে পার
আর রাখতে পারল না। ইরফানের শান্ত স্বর থামিয়ে দিল ওকে। সাহস থাকলে ঘরের বাইরে পা রেখে দেখো তুমি। পৌনমি থামল ওই হুমকিতে, তবে মিনিটখানেক পর চেহারা শক্ত করে ঠিকই দরজার বাইরে পা রেখে তেজি গলায় বলো, এই যে পা রাখলাম দরজার বাইরে, কী করবেন? মেয়েটির সাহস দিকে হতকম্ব ইরফান। অথচ সে জানতো তার নর্মাল কোমল বউ তাকে ভয় ডর করে। হতাশ ইরফান, চূড়ান্ত হতাশ। শ্বাস ফেলে বলল, কি করব সেটা তো ভেবে দেখিনি। পৌনমি নাক মুখ যাচ্ছে আমি, আর আসবেন না আমার পিছনে। কিছুক্ষণ একা থেকে আবার আসবো এ ঘরে, চিন্তা করবেন না। ঠিক তখন ইসি চলে আসে সেখানে। ওদের দুজনের কাণ্ড দেখে মহা বিরক্ত হয়ে বলে, এসব কেমন বাচ্চামি পৌনমি গুটিয়ে যায় ননদের ধমকে। কাচুমাচু ভঙ্গিতে বলে, আমার শুধু অসহায় লাগছে আপু। আমি শুধু থেকে ভেবেছি ওনার সব গান, ওনার সব প্রেম শুধু আমার জন্য। এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল, অথচ কোথা থেকে কোন রিম্পির অতীত থেকে উড়ে এসে আমার আনন্দকে ফ্যাকাশে করে দিল। ধৈর্য রাখে ইনশিয়াও আর রাগে না মেয়েটাকে। নিচু গলায় বলে, ওর গান হয়তো তোমার আগে আরও একটা মেয়ের জন্য ছিল পৌনমি, তবে আমার ভাইয়ের জীবনের চূড়ান্ত পাগলামিগুলো তোমার জন্যই ছিল। বাবার সাথে চ্যালেঞ্জ ছুড়ে রাত বিরাতে খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তোমার জন্য ছিল। এসব শুধুই তোমার জন্য ছিল। এসব আর কখনো ভাগ ছিল না কখনো, বুঝলে? পৌনমি চুপ হয়ে যায় এবার। ইসে এবার চুল হাতে বুলিয়ে দিয়ে বলে, পাগলামি করো না, দুজনে সব মিটমাট করে এসো। দাদা আসছে, আইসক্রিম খাবো সবাই একসাথে। ইসে চলে গেল। ইরফান পৌনমি চুপচাপ দাঁড়িয়ে থেকে আরও কিছু সময়, কিন্তু পরে পৌনমি ঠিকই ঘরে থেকে বেরিয়ে যায়। ইরফান রাগ বাড়ে চক্রবৃদ্ধি হারে। এতটা খামখেয়ালি বেরোবে এই মেয়ে তার কল্পনা তো আসেনি। দাঁতে দাঁত চেপে হজম করে যাচ্ছে সব। পৌনমি পিছু পিছু যাওয়ার জন্য পা বাড়া, এতবার ধস্তাধস্তি সে করবে না, তবে দেখতে চায় এই মেয়ে সর্বোচ্চ কী করতে পারে। পৌনমি এলোমেলো পায়ে হেঁটে নিচে নামে। ভাগ্য ভালো বাড়ির সিনিয়ররা রাতের খাবার খেয়ে পুল সাইডে গিয়ে বসেছে, নয়তো এসব দেখলে ইরফান মুখটা কোথায় রাখত? সবাই চোখে ধরা পড়ে যেত। ইরফান আর এতটুকু বউকে কন্ট্রোল করতে পারে না। পৌনমি হাঁটছে ইরফানও। যখন গিয়ে ঘরের সদর দরজার দিকে পা রাখে তখন ইরফান বলে ওঠে, আমি রিম্পিকে গান শোনাতাম, এটা সত, তবে তোমার জন্য সেসব গিয়েছি, ওসব একটাও গায়নি, বিশ্বাস করো। এবার পৌনমি মুখ চোখ স্বাভাবিক লক্ষ্য করলো ইরফান। খুশিতে গদগদ হয়ে আরেকটু এগিয়ে গিয়ে বলো, রিম্পি একটা কেন 5টা বাচ্চা হলো, আই ডোন্ট কেয়ার। আমি তো ভীষণ ব্যস্ত আমার নিজের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। মুখ ঘুরিয়ে নেয় পৌনো এসব কথা। তার রাগ পড়ে যায়। ওই যে লোকটা জানে। একদম সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে সে। পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে থেকে ইরফান স্বস্তির শ্বাস ফেলে বলে, কি যাবে না বাইরে? এখানে দাঁড়িয়ে পড়লে কেন? রাগ পড়ে গেছে? পৌনমি মুখটাতে গম্ভীর করে রেখেছে, জবাব দেয়, বাইরেটা তো চিনিয়ে দেননি। বিয়ের রাতে বলেছিলেন রাগ করলে এখান থেকে ফিরে নিয়ে যাবেন। এরই মাঝে এক দফা ঘুমে উঠেছে প্রেরণা। রাত যখন 10:30, শুধু এখনও ফুল সাইডে তার দাদু দিদুদের সাথে রাতের আকাশের চাঁদ দেখছে, হাওয়া খাচ্ছে ছেলেটাকে, আর ডাকে না সে। প্রেরণা সন্দেহনে মেনে নেয় শুদ্ধের ওপর এই বাড়ির সকলের অধিকার বোধ। আশকারা ফোনটা চেক করে দেখলো ইহান থেকে আর কল আসেনি। আনমনে হেসে শৈল ভর্তি অলসতা নিয়ে ঘর থেকে বেরোতে থমকালো সে। চোখের সামনে ইরফানকে দেখে আচমকা ধাক্কা খেয়েছে প্রেরণা। পৌনমিকে পাঁচ কোলে করে ঘরে দিতেই যাচ্ছিল ইরফান। সারাদিন পরে পৌনমির শুকনো মুখটা জুড়ে খেলা করছে লাজুক আভা। এদের মধ্যে কি হয়েছে তা জানে না প্রেরণা, তবে এখন যে সবটা মিটমাট হয়ে গেছে তা পৌনমির রাগ ভাঙা দেখেই বুঝলো প্রেরণা। এই মুহূর্তে প্রেরণা কী করবে বুঝে উঠতে না পেরে দু চোখ বন্ধ করে ঘুরে দাঁড়ায় ভাবিমণির সামনে। ইরফান দারুণ লজ্জা পড়ে গেল। গলা খাকারি দিয়ে বলে উঠল, হোঁচট খেয়েছে ভাবিমণি, পায়ে ব্যথা পেয়েছে। প্রেরণা ওপাশে ফিরে ইতিহাস্ত করে বলে উঠল, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। ইরফান চলে যেতে প্রেরণা হাসে কিছুক্ষণ দাঁড়িয়ে, বুক ভরে নেয় শ্বাস। তার সেই ছোট্ট বোনটা। কখনো কি প্রেরণা ভেবেছিল এভাবে তাকে আলগে রাখার মতো কাউকে পাবে প্রেরণা? ইহান এসেছে 11টা নাগাদ। বাড়িতে একটা প্রাণীও তখন ঘুমায়নি, এমনকি ইচ্ছে খুশিও না। তারা নানুমণিদের কোলে ঘুরে ঘুরে খেলছে, আর বাকিরা সবাই ট্রিপল পরিকল্পনা
করতে ব্যস্ত। বাড়ির বড়রা খোশ মেজাজে আড্ডা দিচ্ছে। পরি এসে বারবার তাদের সকলকে খুঁচিয়ে বলছে, কতদিন পর একসাথে হয়েছে সবাই। ওরা আমাদের জন্য মন খুলে আনন্দ করতে পারছে না হয়তো। চলেন আমরা যে যার ঘরে ঘুমাতে যাই এখন। শামিন পরির কথাতে মৃদু হাসে, আবারও চোরা চোখে সবাইকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে বলে, দেখতে দে পরি, ভালো লাগছে। আজ কেন জানি ঘুম আসছে না আমার। ঠিক আছে, ইচ্ছে করছে ওদের সাথে গিয়ে আড্ডা দেই, চোখগুলো যা তা পারছি না। ইসমা নিজের মেয়ে জামাইয়ের দিকে দৃষ্টি স্থির রেখে গদগদ হয়ে বলল, আলো বলে উঠে, আপনাদের যেতে ইচ্ছে করলে যাবেন। ছেলে মেয়েদের সাথে আড্ডা দেওয়ার কি খারাপ কিছু? এতটাই কি দূরত্ব হয়েছে ওদের সাথে? যান, আমি বরং নিচে গিয়ে আইসক্রিম বেড়ে নিয়ে আসছি সকলের জন্য। আলোর কথা উৎসাহিত হলো শামিন। কিছুক্ষণ বসে থেকে সমস্ত জড়তা কাটিয়ে নিয়ে গিয়ে বসলো ছোটদের আড্ডায়। স্বামীনের পিছু পিছু বড়রা সবাই গেল। ওরা প্রথমে সকলে হচ্চকালো, পরে বড়দের জায়গা দিল বসতে। প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ল কাকে কোথায় বসাবে। জামাইরা উঠে গিয়ে নিজেরা চেয়ার টেনে আনলো। স্বামীন বসে বলে, তোমাদের সঙ্গে ট্রিপে যাব না কাল, ভাবলাম আজ রাতটা আড্ডা দিই তোমাদের সাথে, বোর হবে না তো। হতভম্ব ভাব কাটিয়ে হেসে উঠল সবাই। মাথা নেড়ে বলল, না, বোর হব না, মোটেও হব না। সন্ধ্যা থেকে দফায় দফায় বক্তৃতা দিয়ে গলা বসে ফেলেছে নিহান। ক্লান্ত পায়ে ঘরে ঢুকে দেখলো প্রেরণা বিছানায় গোছাচ্ছে। বরাবরের মতো দুজনে চোখাচোখি হতো, দুজন দুজনাকে অমায়িক হাসি উপহার দিল। এত ঘন্টা ক্লান্তি ভার যেন করে ইহানের মুখে চোখে উপর উদাও হলো। ঠিক তেমন করে প্রেরণা মুখটা উজ্জ্বল হলো। গত কয়েক ঘন্টা থেকে তাকে সুস্থ দেখা যাচ্ছে। ইহান আর কিছু ঠাউর করতে পারল না। তখন প্রেরণা এগিয়ে এসে ইহানের পাঞ্জাবি বোতাম খুলতে খুলতে বলল, আজ সম্ভবত আপনি এই বছরের সবচেয়ে বড় ব্যস্ত দিন কাটিয়েছেন। ইহান কিছু বল চেয়ে থাকলো, তার সমুদ্রনীরা নিখুঁত মুখটাতে পরপর ঝুঁকে প্রেরণার কানে কানে কিছু একটা বলতে প্রেরণা দু হাতে ওকে দূরে ঠেলে দিয়ে মিছিমিছি রাগ দেখে বলল, এসব কথা আপনার সাথে যায়? হতাশ, বড্ড হতাশ ইহান গমগমে স্বরে বলে, কোনো কথাই যদি আমার সাথে না যায় তবে আমি এখন থেকে চুপ থাকি। প্রেরণা দুপাশে নাড়িয়ে অপরাধী গলায় বলে, আমি এভাবে বলতে চাইনি। ইহান মুখ বিকৃত করে বলে, এক কাজ করি, বউয়ের সাথে এ ধরনের কথা আসলে যায় না। আমি এখন থেকে আপনার সাথে রাজনৈতিক আলাপ করব। আচ্ছা প্রেরণা, এবছরের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ব্যাপারে সরকারের নির্লিপ্ততা নিয়ে আপনার মত কী? প্রেরণা কপাল কুঁচকে ফেলে। ইহান এগিয়ে গিয়ে ওকে এক হাতে চেপে ধরে ঘাড়ে নাক ঠেকিয়ে বলে, তারপর শুনুন, আজ নির্বাচন কমিশন সচিবালয় থেকে কি ঘোষণা এসেছে। আজ হয়েছে কি? এবার লোকটার মুখটা চেপে ধরে প্রেরণা বলে, চুপ করুন দোহাই, ভুল হয়েছে আমার, আপনার যা খুশি তাই বলুন, আমি নাক ছিটকাবো না। শুধু এসব পলিটিক্সের আলাপ করবেন না। ইহান প্রেরণাকে ছেড়ে দিয়ে হাসলো। বাইরে তখন হাসাহাসির চাপা গুঞ্জন। ইহান বাইরে মনোযোগ রেখে বলল, চলুন আইসক্রিম খাবেন, শুদ্ধ কই? একদম। প্রেরণা হাতটায় টেনে নিয়ে যায় ইহান। বাইরে গিয়ে শুদ্ধকে কোথায় না পেয়ে সবাইকে জিজ্ঞেস করতে আলো বলে, 5 মিনিট আগে ঘরে ঢুকলো, ঘুম পেয়েছে হয়তো। ইহান গটগট করে হেঁটে ঢুকলো শুদ্ধর করে। প্রায় ঘুমিয়ে পড়েছে ছেলেটা। দু হাতে ওকে আলকে এনে বড্ড আদরে একটা চুমুক খেয়ে ডাকে, বাবা আইসক্রিম খাবে? তোমার ফেভারিটটা এনেছি, এই বাবা ওঠো। শুদ্ধ তাকিয়ে যাচ্ছে ঘুমে। আব্বুর ডাকে সাড়া দেয় না আর। প্রেরণা দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখে চুপচাপ। ঠিক তখন ইসি এসে বলে, দাদানু ঘুমাচ্ছে, ঘুমাক, তুমি এসো, সবাই অপেক্ষা করছে, একসাথে খাবে তাই। ঘুমন্ত শুদ্ধকে আবার আলতো করে শুয়ে রেখে ইহান বলল, আসছি, তুই যা। প্রেরণা চুপচাপ দৃশ্য দেখতে দেখতেই হঠাৎ আবার মাথা ঘুরে উঠে ওর এবং আবার ছুটে গিয়ে বমি করে এক দফা। ইহান সামলে নেয় ওকে। ভীষণ চিন্তিত, উদ্বিগ্ন, অস্থির ভঙ্গিতে দুগালে হাত চেপে বলে, এসব হচ্ছে কেন? প্রেরণা কণ্ঠে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে ইহানের। ওর অবচেতন মন উত্তরটা জানে, এতটা বুদ্ধিহীন তো সে নয়। তবুও প্রেরণা মুখ থেকে জীবনের এই বিরাট প্রাপ্তি সুখবরটা শুনতে চাইছে পুরুষালিত মনটা। প্রেরণা নেতিয়েছিল ইহানের বুকে। ইহানের প্রশ্ন হাসলো দুর্বলের মতো। বাইরের ঘরে সবাই তখন উচ্চস্বরে হাসাহাসি করছে। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন জামাইরা।
এই যার কর্মজীবনে গল্প করছে, খানিক বাদে আবার শুনতে পেল পৌর্ণমী গান ধরেছে সবার কথাতে। এত চমৎকার একটি পারিবারিক কোলাহলের মাঝে প্রেরণা শ্বাস ফেলল, মুখটা ইরফানের কানের কাছে নিয়ে নিচু তবে ধীর স্বরে বলে উঠল, এই ইহান, আপনি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। ইহান কান ঠান্ডা হলো, তার শক্তপোক্ত শরীরটা টের পেল, তার পা থেকে মাথা ছড়িয়ে পড়ছে দুর্দমনীয় প্রশান্তি। ইহান তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। প্রেরণা পুনরায় ক্লান্তি মাখা হাসি মুখে দুহাতে লোকটার শক্ত শরীরটা জড়িয়ে ধরে আকুল হয়ে বলল, অভিনন্দন, আপনাকে অনেক অনেক অভিনন্দন। ইহান তাজওয়ান মির্জা। গল্পটি এখানেই সমাপ্ত। সাথে সাথে আমার সকল ভিউয়ার্সদের অভিনন্দন। এই চ্যানেলে প্রথমবারের মতো এত বড় একটা সিরিয়াল গল্প আপলোড করা হলো। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, প্রতিটা অংশ যখন আমি শেয়ার করেছি তখন আমার পুরো একটা কাজের উদ্যম ছিল, কাজ করার একটা প্রলোভন ছিল। আশা করি আমার গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।